বিসমিল্লাহির রহমানির রহিম। গত টিউটোরিয়ালে আমরা আমাদের যে হেডার সেকশনটা ছিল, এই হেডার সেকশনের HTML এর কোডগুলো আমরা কমপ্লিট করে নিয়েছিলাম। যে এখান থেকে এই পর্যন্ত আমাদের HTML এর কোড। তো আচ্ছা, এই হেডার সেকশনের কোডগুলোকে আমরা একটু ইন্ডিকেট করে রাখার জন্য আমরা এখানে HTML এর যে কমেন্ট ট্যাগটা আছে, এই ট্যাগটা ব্যবহার করে আমরা কাজ করতে পারি। যেমন ধরো, আমি এখানে জাস্ট একটা মেসেজ দিয়ে রাখি যে হেডার সেকশন স্টার্ট। তাহলে আমি জাস্ট এই কমেন্টটা দেখে বুঝতে পারবো যে আমাদের এখান থেকে হেডার সেকশনের কোডগুলো শুরু হয়েছে। এটা এখানে শুরু, আর এই হেডার সেকশনের কোডটাকে আমার এখানে ক্লোজ হয়েছে, আমি এখানে ইন করে দিলাম। তো সেম ওয়েতে আমরা আমাদের যেহেতু ন্যাপবারের যে কোডটুকু লিখছিলাম, তো ন্যাপবারেরটাতেও আমরা একটু কমেন্ট করে রাখি। ন্যাপবার সেকশন স্টার্ট, আর হচ্ছে যে ন্যাপবার সেকশন ন্যাপবার সেকশন ইন্ড। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই পেজটা যদি আমরা ব্রাউজারে রান দিলে আমরা এই যে এইরকম দেখতে পাবো যে আমাদের HTML এর যে কন্টেন্টগুলো, সেই কন্টেন্টগুলো কিন্তু আমাদের এখানে শো হয়েছে। এই যে আমাদের আইকনগুলো চলে আসে, তারপরে হচ্ছে যে হেডিং টেক্সট, তারপরে প্যারাগ্রাফ, তারপরে যে বাটনের টেক্সট। তো এখানে একটা প্রবলেমটা হচ্ছে যে আমাদের এই কন্টেন্টগুলো কিন্তু আমাদের এই মেনু বারের উপরে চলে গেছে। তো এটা হওয়ার কারণটা হচ্ছে যে আমাদের যেহেতু আমরা এই মেনু বারটা লেফট পাশে ফিক্সড করে রাখছি, তো পরবর্তীতে আমরা যে এই হেডার সেকশনের ভিতরে যে কন্টেন্টগুলো দিচ্ছি, তো কন্টেন্টগুলো সাধারণত তো লেফট সাইড থেকে শুরু হবে। তো যার কারণে এগুলো একবারে লেফটে চলে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা বলছে যে যাতে এই কন্টেন্টগুলো যাতে আমাদের এই মেনুর যে ওয়াইড, এই ওয়াইডের পর থেকে শুরু হয়, এরকম একটা অপশন আমাদের এখানে তৈরি করতে হবে। তো এটা করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে, আর এখানে আমি আরেকটা জিনিস একটু দেখাই, সেটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে দেখেন আমাদের যতগুলো সেকশন আছে, প্রত্যেকটা সেকশনে কিন্তু আমাদের এই যে হেডার সেকশনের পর থেকে কিন্তু আমাদের এই কন্টেন্টগুলো শো হয়েছে প্রত্যেকটা সেকশনারই। তো আমি এখানে আমাদের যেহেতু আমরা প্রত্যেকটা সেকশনে আমরা তৈরি করব, তো এই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমি একটা র্যাপার ধরে নেব। যেমন ধরেন আমি একবারে এখানে একটা ডিপ ধরে নিচ্ছি। তো এই ডিপটা ধরার, এই ডিপ আমি এখানে শুরু করলাম, আর হচ্ছে যে একবারে এই বডির আগে আমি এটা ক্লোজ করে দিচ্ছি। দিয়ে ধরুন এই ডিপের আমি একটা ক্লাস ধরে নিই CSS করার জন্য। ধরুন এটা আমি দিলাম হচ্ছে যে কন্টেইনার। তো এখন এই কন্টেইনার ক্লাসকে ধরে আমি আমার CSS করব। তো এটা নেওয়ার কারণটা হচ্ছে যে যাতে আমি ওই কন্টেইনার ক্লাসটাকে ধরে যাতে আমি এটা এই মেনু বারের যে ওয়াইডটা আছে সেই ওয়াইডটা বাদ দিয়ে তারপর থেকে যাতে এই কন্টেন্টগুলো শো হয়, সেই ডিজাইনটা আমি এখানে করে দেব। তো এটা কন্টেইনার ক্লাসটা আমি ধরলাম, ধরার পরে আমরা আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা আছে, এই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে এই যে CSS ফোল্ডারের ভিতরে আমাদের একটা CSS ফাইল আছে। এই CSS ফাইলটা ওপেন করি আমি। ওপেন করার পরে ধরুন আমি এখান থেকে আমি এই হেডারের কাজগুলো করব। তো এগুলো আমরা একটু কমেন্ট করে রাখি যে হেডারের CSS গুলো। যেমন ধরুন আমি এখানে দিয়ে দিলাম যে হেডার CSS, যে হেডার CSS স্টার্ট, যাতে পরবর্তীতে যে কেউ আপনার এই কোডগুলো দেখলে সহজে যাতে বুঝতে পারে যে হেডারের CSS গুলো কই থেকে শুরু হয়েছে, কোথায় শেষ হলো, এইরকম। যেমন ধরেন আমাদের এর আগে যে ন্যাপবারের CSS আমরা করছিলাম, তো ন্যাপবারের CSSটা আমাদের এই যে এখান থেকে শুরু হয়েছিল। তো আমি এখানে দিয়ে দিলাম যে তো CSS এ আমাদের এই যে এইভাবে কমেন্ট লিখতে হয়। তো এখানে আমি দিলাম ধরুন ন্যাপবার CSS স্টার্ট, আর একবারে নিচে আমি এটা ক্লোজ করে দিচ্ছি ন্যাপবার CSS ইন্ড। তাহলে আমি সহজেই বুঝতে পারবো যে এই যে এখান থেকে ন্যাপবারের CSS গুলো এখান থেকে শুরু, এখান থেকে এখানে এই পর্যন্ত এসে শেষ হয়ে গেছে। তো
তো প্রথমত ধরুন আমি যে এটার একটু সিএসএস করি, যে কন্টেইনারকে ধরলাম, ধরার পরে ডট কন্টেইনার দিলাম। তো ডট কন্টেইনার দেওয়ার পরে আমি এখন এখানে যেটা করব সেটা হচ্ছে এর ভিতরে আমি একটু ওয়াইডটা একটু নির্দিষ্ট করে দেবো। যেমন ধরুন আমাদের তো মেন যে ওয়েবসাইটটা আছে এটার যেহেতু এইটার এই মেনু বারের একটা নির্দিষ্ট ওয়াইড আছে, ওই ওয়াইডটুকু বাদ দিয়ে বাকি যে ওয়াইডগুলো থাকবে সেই ওয়াইডগুলো আমি আমার এই কন্টেইনারের ভিতরে বলে দেব। তো এটা করার জন্য ধরুন আমি আমাদের যে ওয়াইড অ্যাট্রিবিউটটা ইউজ করতেছি, ওয়াইড অ্যাট্রিবিউটটা ইউজ করার পরে আমি এখানে একটা সিএসএস এর একটা ফাংশন আছে, সেই ফাংশনটা ব্যবহার করব। তো এই ফাংশন নাম হচ্ছে যে ক্যালসি ফাংশন। তো ক্যালসি ফাংশনের কাজটা হচ্ছে যে আপনার এই ওয়াইডগুলোকে ডাইনামিকভাবে ক্যালকুলেশন করে অ্যাপ্লাই করতে পারবেন আপনি এই ফাংশনের মাধ্যমে। যেমন ধরুন এখানে আমি দিলাম যে ক্যালসি, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ সেমিকোলন দিলাম। দেওয়ার পরে এর ভিতরে আমি বলে দেবো যে ধরুন আমি চাচ্ছি যে ওয়াইড, যেহেতু আমাদের স্ক্রিনের ওয়াইড হচ্ছে যে আমাদের ওয়েব পেজের যেহেতু 100% ওয়াইড, তো আমি এখানে বলে দিলাম যে ক্যালসি হবে 100% ওয়াইডই হবে, কিন্তু এই 100% ওয়াইডের ভিতর থেকে মাইনাস হবে হচ্ছে যে আমাদের ন্যাপ বারের যে ওয়াইডটা আছে, ন্যাপ বারের ওয়াইড হচ্ছে যে আমাদের 80 পিক্সেল বোধহয় আমরা ইউজ করছিলাম, 80 পিক্সেল আমি বলে দিলাম। তো এই ক্যালসি ফাংশনের মাধ্যমে যেটা হবে যে আপনার মূল যে ওয়াইডটা আছে 100% ওয়াইড, সেই 100% ওয়াইড থেকে 80 পিক্সেল বাদ দিয়ে আপনার যতটুকু হবে সেটা এই কন্টেইনার ক্লাসের ভিতরে আপনার অ্যাপ্লাই হবে। তো এইটা যেমন ধরেন এখন যদি আমরা এটা দেখতে চাই, যেমন ধরেন আমি জাস্ট দেখার জন্য ওয়াইডটা পাইলো কি পেলো না সেটা দেখার জন্য আমি এখানে দিলাম হচ্ছে যে একটা বর্ডার ইউজ করতেছি, পরবর্তীতে এটা আমরা বাদ দিয়ে দিব যে বর্ডার 1 পিক্সেল সলিড ফেড দিলাম। দেওয়ার পরে এখন যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখেন এই যে আমাদের কিন্তু বর্ডারটা আসছে। তো বর্ডারটা দেখেন এই যে রাইট পাশে দেখেন 80 পিক্সেল কিন্তু গ্যাপ হয়ে এই যে এটার কিন্তু এই কন্টেইনারে কিন্তু ওয়াইডটা ধরে নিয়েছে। এবং এটার মজার বিষয় হচ্ছে যে আপনার যখন স্ক্রিন আপনি রেসপন্সিভ করবেন বা ছোট বড় করবেন, তো ছোট বড় স্ক্রিনের ক্ষেত্রেও কিন্তু দেখেন প্রত্যেকটা স্ক্রিনে, যে বড় স্ক্রিনের ক্ষেত্রেও আপনার সেম ইয়েটা ধরবে, যে আমরা যতটুকু গ্যাপ বাদ দিতে চাচ্ছি 80 পিক্সেল, আপনি যে কোনো স্ক্রিনে যান দেখেন প্রত্যেকটা স্ক্রিনে কিন্তু আপনার 80 পিক্সেল বাদ দিয়ে যেটুকু থাকতেছে সেটা কিন্তু এই কন্টেইনারের ওয়াইডটা ধরে নিচ্ছে। তো এই ফাংশনটা খুবই ইম্পর্টেন্ট, ইউজফুল ফাংশন। আপনি যদি রেসপন্সিভ ওয়েবসাইটে মানে চিন্তা ভাবনা করেন তো সেই ক্ষেত্রে আমাদের এই ফাংশন, এই ওয়াইডের এই ফাংশনটা ব্যবহারযোগ্য। তো এখন দেখেন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এই স্পেসটা আমি রাইট পাশে চাচ্ছি না, আমি চাচ্ছি যে এই স্পেসটা আমাদের এই লেফট পাশে থাকবে, যে এইটুকু স্পেস লেফট পাশ থেকে বাদ হয়ে তারপরে আমার এই কন্টেন্টগুলো এখান থেকে শো হবে। তো এটা করার জন্য আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমাদের যে মার্জিন যে প্রপার্টিটা আছে এখানে বলে দেব মার্জিন লেফট। তো মার্জিন লেফট বলে আমি এর ভ্যালু দিয়ে দেব হচ্ছে যে অটো। তো এই যে যে স্পেসটুকু আছে এটা মার্জিন লেফট মানে লেফট পাশ থেকে এটা অটো মানে অটোমেটিক এটা সরে আমার এটাকে সরে দিয়ে মানে স্পেসটা নিয়ে নিয়ে আপনার কন্টেন্টগুলোকে একটু সরাই দেবে লেফট পাশ থেকে। যদি রিফ্রেশ করি, সরি সেভ দেওয়া হয়নি, সেভ। এখন দেখেন এই যে আমাদের কিন্তু যে স্পেসটুকু রাইট পাশে ছিল সেটা কিন্তু একটু এখন লেফট পাশে ধরছে এবং কন্টেন্টগুলো কিন্তু আমাদের এই মেনু বারের থেকে বের হয়ে এসে এই যে এখান থেকে কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু শো হয়েছে। তো এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা যেহেতু আমাদের প্রত্যেকটা সেকশনে সেম জিনিসটা আমাদের থাকবে, এই মেনু বারটা থাকবে। তো আমি এটা করে নিলাম আগে। আর আমাদের হেডার সেকশনে যদি আমরা দেখি, তো হেডার সেকশনে দেখেন আমাদের যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলোর ব্যাকগ্রাউন্ডে একটা আমাদের ইমেজ আছে, বা কন্টেন্টগুলো যদি আমরা একটু দেখি যে কন্টেন্টগুলো দেখেন এই যে আইকন বারটা কিন্তু একবারে টপে আছে, আবার এই ইনফরমেশনগুলো একবারে বটমে আছে, আর মাঝখানে আছে হচ্ছে তো আমাদের এই তথ্যগুলো। তো এইগুলো আমাদের একটু জিনিসগুলো আমরা একটু পজিশন করে নেব এখন। তো এটা পজিশন করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যেহেতু সিএসএস গুলো ধরে ক্লাসগুলো ধরে নিয়েছি, এখন সেই অনুযায়ী আমরা আমাদের সিএসএস গুলো অ্যাপ্লাই করব। তো এই যে হেডার যে সেকশনটা আছে এটা হচ্ছে আমাদের মেইন বক্স। তো এই মেইন বক্সের আমরা কিছু কাজ করে এটাকে ধরে, যে ধরুন আমি হেডার সেকশনকে ধরলাম যে ডট হেডার সেকশন। তো আমরা এই যে আমাদের যে মেইন বক্সটা আছে এই মেইন বক্সের ব্যাকগ্রাউন্ডে আমরা আমাদের এই ইমেজটা ব্যবহার করব।
কারণ এই ইমেজটা কিন্তু দেখেন আমাদের যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টের পুরো কন্টেন্টের কিন্তু ব্যাকগ্রাউন্ডে ইমেজটা আছে। তো আমাদের ইমেজটাও ব্যবহার করতে হবে হচ্ছে যে আমাদের এই হেডার সেকশনে, কারণ হচ্ছে যে এই হেডার সেকশনের ভিতরেই কিন্তু আমাদের এই সবগুলো কন্টেন্ট আছে। তো এই হেডার সেকশনে যদি আপনি ব্যাকগ্রাউন্ডে যদি ইমেজ নিয়ে আসতে চান সিএসএস দিয়ে, তাহলে আমাদের সিএসএস এর যে প্রপার্টি আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি, এই ইমেজ প্রপার্টিটা ব্যবহার করতে হবে। যে ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি দিলাম, তারপরে এখানে আমি একটা ফাংশন ইউজ করব, ফাংশনের নাম হচ্ছে যে ইউআরএল দিয়ে আমাকে এখানে এই ফাংশনের মাঝখানে আমাদের ইমেজের লোকেশনটা দিয়ে দিতে হবে। তো ধরুন আমি যে ইমেজটা ব্যবহার করতে চাচ্ছি সেই ইমেজটা আমাদের ফোল্ডারে অবশ্য রাখতে হবে। তো আমার এই যে আইএমজি ফোল্ডারের ভিতর দেখেন ওই ইমেজটা কিন্তু নাই, তো ইমেজটা আমাকে আগে নিয়ে আসতে হবে। তো ধরুন এই যে ডেস্কটপে আমাদের ইমেজটা আছে, এই ইমেজটা আমি এখন কপি করতে কাট করে নিচ্ছি। কাট করে আমাদের প্রজেক্ট যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে আইএমজি ফোল্ডারের ভিতরে এটা পেস্ট করে দিলাম। দিলে আমাদের ইমেজটা এখানে থাকলো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে ইমেজের লোকেশনটা বলে দেব। তো প্রথমত হচ্ছে তো আমাদের ফোল্ডারের নাম, তো ইমেজটা যেহেতু আমাদের আইএমজি ফোল্ডারের ভিতরে আছে, তো প্রথমত আমি ফোল্ডারের নাম দিলাম, তারপরে এখানে দিব হচ্ছে যে ইমেজের নাম। তো ইমেজের নাম আছে হচ্ছে যে আমাদের হেডার বিজি ডট পিএনজি। তো হেডার হাইফেন বিজি ডট পিএনজি দেওয়ার পরে এখন সেভ দিই। সেভ দেওয়ার পরে যদি আমরা আমাদের পেজটা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখেন আমাদের ইমেজটা কিন্তু আসে না। তো আমাদের লোকেশনটা কিন্তু ঠিকই আছে, কিন্তু ইমেজটা আসেনি। আর কারণটা হচ্ছে যে আমরা যে ফোল্ডারে কাজ করতেছি, যেমন ধরেন আমরা এই যে প্রজেক্ট ফোল্ডারে কাজ করতেছি, তো যেমন ধরেন আমি কিন্তু ইমেজটা ব্যবহার করতেছি আমাদের এই সিএসএস ফাইলের ভিতরে। তো এই সিএসএস ফাইলের ভিতরে যখন আমি ব্যবহার করতেছি, তখন আমি যে এখানে লোকেশনটা দিচ্ছি যে ইমেজ তারপরে স্ল্যাশ দিয়ে হেডার ডট বিজি ডট পিএনজি, তো এই ইমেজটা কিন্তু আমাদের এই ফোল্ডারের ভিতরে নাই, সিএসএস ফোল্ডারের ভিতরে নাই। তো আইএমজি ফোল্ডারটা কিন্তু আমাদের সিএসএস ফোল্ডারের বাইরে কিন্তু এইটা আছে। যেহেতু আমি ইমেজটা সিএসএস ফাইলে ব্যবহার করতেছি আর সিএসএস ফাইলটা আছে আমাদের আরেকটা ফোল্ডারের ভিতরে, তো যার কারণে এই লোকেশনটা সঠিকভাবে পাই নাই। তো লোকেশনটা আমাকে যেভাবে করতে হবে সেটা হচ্ছে যে যদি আমাদের এখানে এক্সাম্পল আকারে আমি একটু দেখাই যে যদি এই সিএসএস ফোল্ডারের ভিতরে যদি আমার এইভাবে যদি আইএমজি ফোল্ডারটা থাকতো, তাহলে আমি এখানে যে লোকেশনটা ইউজ করছি সেই লোকেশনটা ঠিক হতো। কিন্তু আমাদের যেহেতু এই সিএসএস ফোল্ডারের ভিতরে আইএমজি ফোল্ডারটা নাই, এই সিএসএস ফোল্ডারের বাইরে কিন্তু আমাদের আইএমজি ফোল্ডারটা আছে। তো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যেহেতু এই সিএসএস ফাইলে কাজ করতেছি, তো এই সিএসএস ফাইলে যে ইমেজটা ব্যবহার করব সেটা আগে এই সিএসএস ফোল্ডার থেকে বের হতে হবে। বের হয়ে তারপরে আপনাকে এই আইএমজি ফোল্ডারটা সিলেক্ট করে দিতে হবে। তো এইচটিএমএল এ আমরা যদি কোনো ডাইরেক্টরি থেকে বের হতে চাই, বের হয়ে যদি অন্য কোনো ডাইরেক্টরিতে আমরা ইন করতে চাই, তাহলে আমাদের এখানে ডাবল ডট দিয়ে স্ল্যাশ দিতে হয়। তো ডাবল ডট দিয়ে স্ল্যাশ দিলে আমরা একটা ডাইরেক্টরি মানে আপ হয়ে বের হয়ে আসবো। তো এই যে ডাবল ডট স্ল্যাশ দিলাম, এর অর্থ হচ্ছে আমি সিএসএস ফোল্ডার থেকে বের হলাম, বের হয়ে তারপরে আইএমজি ফোল্ডারের ভিতর ঢুকলাম, তারপরে হচ্ছে যে হেডার ডট বিজি ফোল্ডার গেলাম। তো এখন যদি আমরা এখানে দেখি, দেখেন আমাদের বিষয়টা দেখেন যে এই যে সিএসএস ফোল্ডারে যেহেতু আমরা এই স্টাইল ডট সিএসএস এর ভিতরে কাজ করতেছি, এটা আমি ডিলিট করে দিচ্ছি। তো প্রথমত স্টাইল ডট সিএসএস এটার থেকে ডাবল ডট স্ল্যাশ দিয়ে আমি বের হয়ে আসলাম, বের হয়ে এসে আমি ধরতেছি হচ্ছে যে আইএমজি ফোল্ডারটাকে ধরে, তারপরে আইএমজি ফোল্ডারের ভিতরে যে ইমেজটা আছে সেটা আমি লিঙ্ক করে দিলাম। এখন যদি আমি এটা রিফ্রেশ করি, সেভ দেওয়া হয়নি। এখন যদি রিফ্রেশ করলে দেখেন এই যে আমাদের ইমেজটা কিন্তু চলে আসছে। তো ইমেজটা আমাদের এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের কন্টেন্টের যতটুকু ওয়াইড, সেই ওয়াইড অনুযায়ী কিন্তু আমাদের এখানে ইমেজটা শো হয়েছে। কিন্তু আমাদের যে প্রজেক্ট সাইটটা আছে সেখানে দেখেন ইমেজটা হচ্ছে যে আমাদের স্ক্রিনটা যতটুকু ভিউ হয়ে আছে, মানে একবারে টপ থেকে বটম পর্যন্ত যতটুকু ভিউ অবস্থায় আছে সেই পর্যন্ত কিন্তু আমাদের ইমেজটা কিন্তু শো হয়ে আছে। তো আপনি যদি চান যে আপনার কোনো একটা কন্টেন্ট আপনার এই স্ক্রিনের যতটুকু অংশ, এই যে টপ থেকে বটম এইটুকু অংশ, যতটুকু অংশ আপনার প্রথম অবস্থায় ভিউ অবস্থায় থাকবে, মানে স্ক্রলিং না করে প্রথম অবস্থায় যতটুকু আপনার ভিউ অবস্থায় থাকবে এইটুকু আপনি ডিফল্ট ভাবে হাইট নিয়ে নিতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনার হাইটের একটা প্রপার্টি আছে। প্রপার্টি হচ্ছে যে ধরুন আমি এখানে বলে দিচ্ছি যে হাইট দিয়ে আমি বলে দিলাম যে 100 ভিউ হাইট।
তো এই যে 100 ভিউ হাইট, এই ভ্যালুটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে আমাদের যে ভিউ পয়েন্ট যতটুকু আছে এটার 100%, মানে একবার টপ থেকে একবার বটম পর্যন্ত যতটুকু ভিউ হচ্ছে ততটুকু পর্যন্ত আমাদের এটার হাইটটা অটোমেটিক নিয়ে নেবে। এখন যখন আমি যে রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখেন এই যে দেখেন আমার কিন্তু ইমেজটা কিন্তু একবারে দেখেন টপ থেকে একবারে বটম পর্যন্ত কিন্তু নিয়ে নিছে। যদি আমার কন্টেন্ট এইটুকু, তো কন্টেন্ট ছোট হলেও কিন্তু আমাদের ইমেজটা কিন্তু ডিফল্ট হবে কিন্তু পুরোপুরি, মানে আমার যতটুকু অংশ ভিউ হচ্ছে সেইটুকু অংশ কিন্তু আমার নিয়ে নিছে। তো এই ভিউ পয়েন্ট হাইটের এই ভিউ হাইট ভ্যালুটাও খুব ইম্পর্টেন্ট, অনেক ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে। আর ইমেজের ক্ষেত্রে আমাদের আরও কিছু প্রপার্টি ব্যবহার করতে হবে, যেমন ধরুন আপনি যদি কোনো ছোটো ইমেজ ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ইমেজটা হয়তো বা রিপিট হয়ে যেতে পারে। এই জন্য আমি যেটা করব এখানে বলে দিলাম যে নো রিপিট, যাতে ইমেজটা যাতে কখনোই রিপিট না হয়। আর একটা জিনিস হচ্ছে যে সেটা হচ্ছে যে যদি আপনি কোনো ইমেজ ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে আপনার ইমেজটা যদি ফুল হোয়াইট না আসে, এখন আমি যেহেতু এখানে যে ইমেজটা ব্যবহার করছি সেটা অনেক বড় ইমেজ, যার কারণে আমার ডিফল্টভাবে এটা ফুল হয়ে গেছে। আর আপনি যদি কোনো ছোটো ইমেজ ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে যদি আপনার ইমেজটা যদি ফুল হোয়াইট না হয় তাহলে আপনি যে ব্যাকগ্রাউন্ড একটা প্রপার্টি আছে যে ব্যাকগ্রাউন্ড সাইজ, এই ব্যাকগ্রাউন্ড সাইজ প্রপার্টি লিখে আপনি ভ্যালু দিবেন হচ্ছে যে কভার, তাহলে আপনার আপনি যত ছোটো ইমেজই ইউজ করেন সেই ছোটো ইমেজটা আপনার পুরোপুরি একবারে 100% হোয়াইট এটা কভার করে নেবে। আর আমার এখানে যেহেতু বড় ইমেজ আছে জাস্ট এটা ডিফল্টভাবে এটা পুরোপুরি হোয়াইটটা কভার করে নিছে। তো আমাদের এই যে ইমেজটা কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারলাম, এখানে যেরকম আছে আমাদের এই সেকশনে কিন্তু সেম আছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলোকে আমরা একটু পজিশন করব। তো আমাদের এখানে কন্টেন্টগুলো পজিশন দেখেন, আমাদের যে প্রথম রো আছে সেটা একবারে টপে, তারপরে দ্বিতীয় যে রোট আছে সেটা একবারে বটমে আছে, আর মাঝখানে আমাদের এই কন্টেন্টটা মাঝখানে আছে। আর মাঝখানে যে দেখেন ডিফল্টভাবে যে স্পেসগুলো, এই স্পেসগুলো কিন্তু অটোমেটিক কিন্তু ইকুয়ালভাবে ভাগ করা আছে। তো এই কাজটা করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি যে ভ্যালুগুলো আছে, ডিসপ্লে ফ্লেক্স বক্স মডুলারের যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলো ব্যবহার করে আমাদের এই অপশনটা তৈরি করতে হবে। তো এটা করার জন্য আমরা যেটা করব, তো এই জিনিসটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে ধরুন আমি প্রথমত দিচ্ছি যে ডিসপ্লে, ধরুন আমি এটাতে আমি ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করলাম এই হেডার সেকশনে, কারণ হচ্ছে এটা যেহেতু আমাদের মেন সেকশন, যেমন ধরুন আমাদের এই যে এটা হেডার হচ্ছে তো আমাদের মেন বক্স, আর এর ভিতরে হচ্ছে তো আমাদের এই যে এই কলাম রগুলো হচ্ছে তো আমাদের চাইল্ড, এইগুলো হচ্ছে আমাদের চাইল্ড বক্স, রগুলো হচ্ছে আমাদের চাইল্ড বক্স তিনটা আছে। তো আমি এই হেডার সেকশনে যখন ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করব তখন এই চাইল্ড যে বক্সগুলো আছে এইগুলো কিন্তু আমাদের পাশাপাশি চলে যাবে। যেমন ধরুন এখন যদি আমি এটা রিফ্রেশ করি, ডিসপ্লে ফ্লেক্স, আর এখানে আমরা আরো কিছু ইউজ করি, যে ধরুন আমি এখানে দিলাম হচ্ছে যে ফ্লেক্স ডাইরেকশনটা দিয়ে আমি যে ফ্লেক্স ডাইরেকশন দিলাম হচ্ছে যে র, আর হচ্ছে যে ফ্লেক্স র্যাপ। তো এগুলো কিন্তু আমরা আপনাদের যে ফ্লেক্স বক্স প্রপার্টির যে পার্টটা ছিল সেগুলোতে কিন্তু আমরা এগুলো আলোচনা করছি যে কোনটার কি কাজ। এখন যদি এটা সেভ দিই, সেভ দেওয়ার পরে আচ্ছা আমাদের ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করার পরও পাশাপাশি আসে নাই, এর কারণটা হচ্ছে যে আচ্ছা এখানে আমরা বানানটা একটু ভুল করছি, যে ডিসপ্লে ফ্লেক্স হবে আমাদের। সেভ দিই, সেভ দেওয়ার পর যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখেন এই যে আমাদের ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করার কারণে এটা ডিফল্টভাবে যেগুলো আমাদের রগুলো আছে সেগুলো এটা আমাদের 100% নিয়ে নিছে, যেহেতু আমাদের এই যে র্যাপ ইউজ করছি আমরা। তো র্যাপ ইউজ করার কারণে দেখেন এটাতে কন্টেন্ট আমাদের অল্প আছে ঠিক আছে, কিন্তু এই যে এই সেকশনে কন্টেন্ট বেশি থাকার কারণে এটা কিন্তু পাশাপাশি আমাদের বসে যায়নি। তো আমরা পাশাপাশিও চাচ্ছি না, আমাদের তো এটা পাশাপাশি না, আমাদের এরকম নিচে নিচে আছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের প্রথম যে রটা আছে সেটা একবারে টপে থাকবে, আর দ্বিতীয় যে র আছে সেটা একবার হচ্ছে যে আমাদের বটমে থাকবে।
তো এটা করার জন্য আমরা যেটা করব যে ডিসপ্লের আরেকটা আমাদের প্রপার্টি আছে, সেটা হচ্ছে যে অ্যালাইন কন্টেন্ট। তো এই যে অ্যালাইন যে কন্টেন্ট আছে, এই কন্টেন্টটা ব্যবহার করে আমরা আমাদের এইগুলোকে যে একবারে যেমন ধরেন যে জাস্টিফাই কন্টেন্ট প্রপার্টি ব্যবহার করে আমরা যেরকম করতে পারি যে সেন্টার, তারপরে ফ্লেক্স স্টার, ফ্লেক্স বক্স, তারপরে স্পেস বিটুইন, এগুলো ব্যবহার করতে পারি। তো জাস্টিফাই কন্টেন্ট আমাদের কাজ করে হচ্ছে যে হরিজেন্টালি, মানে টপ টু লেফট টু রাইট, এইটাতে আমাদের কাজ করে। আর এই অ্যালাইন কন্টেন্ট জাস্টিফাই কন্টেন্টের মতনই সেম জিনিসই, জাস্টিফাই কন্টেন্টের যে ভ্যালুগুলো আছে আপনি অ্যালাইন কন্টেন্টেও সেই ভ্যালুগুলোই পাবেন, কিন্তু এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে এই অ্যালাইন কন্টেন্টটা কাজ করে হচ্ছে যে টপ টু বটম। যেমন ধরুন এখন যদি আমি এখানে যদি বলে দিই যে সেন্টার, যে অ্যালাইন কন্টেন্ট দিয়ে যদি আমরা বলে দিই সেন্টার, এখন এটা সেভ দিই, দেওয়ার পরে যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখেন এই যে আমাদের কন্টেন্টগুলো কিন্তু সব সেন্টারে চলে আসছে। তো এটা আমাদের এই যে টপ টু বটম কিন্তু আমাদের কাজ করতেছে। আর জাস্টিফাই কন্টেন্ট কাজ করে হচ্ছে যে আমাদের ভার্টিক্যালি, হরিজেন্টালি কাজ করে। তো এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই প্রথম রটা থাকবে টপে, আর এই জিনিসগুলো তৃতীয় রটা থাকবে বটমে। আর যতটুকু স্পেস আমাদের গ্যাপ ফাঁকা থাকবে, যে যেমন ধরুন এখানে বটমেও কিছু স্পেস আছে, টপেও কিছু স্পেস আছে, এই স্পেসটুকু আমাদের এই যে মাঝখানের যে কলামটা আছে এই কলামের ভিতরে ভাগ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ভ্যালু আছে, ভ্যালুর নাম হচ্ছে যে স্পেস বিটুইন। তো এই যে স্পেস বিটুইন এই প্রপার্টিটা ব্যবহার করে আমরা যদি রিফ্রেশ করলে দেখেন এই যে আমাদের প্রথম কলামটা দেখেন, প্রথম রটা দেখেন একবার টপে চলে গেছে, তৃতীয়টা একবারে বটমে চলে আসছে। আর যতটুকু গ্যাপ ছিল আমাদের এই হাইটের যতটুকু গ্যাপ আছে সেইটুকু গ্যাপ কিন্তু আমাদের এই যে তৃতীয় যে কলামটা রটা আছে তার ভিতরে কিন্তু আমাদের সমান ভাগে ভাগ হয়ে গেছে। তো মোটামুটি কিন্তু আমরা আমাদের ডিজাইন অনুযায়ী কিন্তু পজিশনটা করতে পারতেছি আমরা। আর এখানে আমাদের আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের ডিজাইনে দেখেন আমাদের এই কন্টেন্টগুলোর লেফট পাশে এবং রাইট পাশে কিন্তু কিছু প্যাডিং আছে আমাদের। যেমন ধরেন আমাদের তো একবারে এখন এটা ন্যাপবারের সাথে লেগে আছে, আর এই ডিজাইনে আমাদের কিছু স্পেস আছে। তো এই স্পেসটা দেওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে হেডার সেকশনটা আছে, যেহেতু এই হেডার সেকশনের ভিতরে আমাদের সবগুলো কন্টেন্ট আছে, যাতে আমি একটাতে এই হেডার সেকশনে যদি আমি স্পেস দিই তাহলে সবগুলো আমাদের যতগুলো র আছে সবগুলো রতেই, এই যে এখানে যতগুলো র আছে এই সবগুলো রতে রর আগে আমাদের স্পেসটা ধরে নেবে। তো ধরুন আমি এখানে এই ভিতরে আমি ধরুন এখানে দিলাম হচ্ছে যে প্যাডিং লেফট ইউজ করি, যে প্যাডিং লেফট ধরুন আমি দিলাম 30 পিক্সেল। আর হচ্ছে যে প্যাডিং রাইটও আমি 30 পিক্সেল একটু গ্যাপ রাখবো। তো প্যাডিং রাইটও আমি 30 পিক্সেল গ্যাপ দিলাম, সেভ দিই। এখন যদি রিফ্রেশ করলে দেখেন এই যে আমাদের একটু কিন্তু প্রত্যেকটা রতে দেখেন আমাদের কিন্তু স্পেসটা তৈরি হয়েছে। তো আরে বেশি একটু দিই, ওখানে আমাদের বেশি আছে, আমি 50 করে দিলাম। মোটামুটি কিন্তু আমাদের স্পেসটা তৈরি হয়ে গেছে। তো আজকের টিউটোরিয়ালে এইটুকুই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা আমাদের বাকি যে সেকশন মানে ইয়েগুলো আছে, র গুলোর কন্টেন্টগুলো আছে সেগুলো নিয়ে ডিজাইন আমরা করব। ধন্যবাদ।